এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী গালাগালি করতেছে, আমলিকে গালাগালি করতেছে, এবং আমি একজন আদর্শ কর্মী হিসেবে আমি সেই গালাগালিকে আমি পছন্দ করতে পারি নাই। শেখ হাসিনাকে বকলে, বঙ্গবন্ধুকে বকলে অন্য সমস্যা কি? উনি কি জন্য এই লোকের সাথে খারাপ আচরণ করলো? যারা এই মেশিনটা সেট করছে এরা জানতো একটা ফাঁদ ফালাই ছিল, একটা টোপ ছিল, যে তার মতন কিছু মানুষ আছে নিশ্চয়ই এরকম পতাকাটাকে নিয়ে লাড়াচাড়া করে। তো অতি বুদ্ধি করে কোনো একজন সাহসী গেরিলা সৈনিক এই ফিলিস্তিনের পতাকাটার নিচে দিয়া যে কোনো সিস্টেম একটা ককটেল বা বিস্ফোরক কোনো কিছু রাখছে, যেটাতে লাথি মারবো, দড়িটা টান পড়বো, মুখটা লাগাবো, ভ্রাস, ঠিক ওইটাই ঘটছে। ভারতের নরেন্দ্র মোদী কতগুলো দেখা গেল তাকে কেউ খুন করার জন্য এসছে তলোয়ার নিয়ে, অমনি তিনি জোরে জোরে ডাকলেন গোমা গোমা, মানে গরু মাতা, গাই মাতা, গাই মাতা, আইয়ে আইয়ে। তো কোনো গরু তাকে রক্ষা করতে আসবে না। কিংবা তিনি গরুর কতগুলো গোবর একটা প্লেটে করে সেই তলোয়ারের সামনে তিনি সেই প্লেটটা এগিয়ে ধরে নাচা শুরু করলেন, খ্যামটানা শুরু করলেন যে মেরোনা জল্লাদ, মেরোনা মেরোনা আমার, এই যে গোবর আছে আমার, ইত্যাদি বলে কোনো কাজ হবে না। দর্শক, ভারতীয় পণ্য বর্জনের গেঞ্জি গায়ে দেওয়াতে রাস্তায় এক যুবককে আওয়ামী লীগের এক নেতার আক্রমণ। প্রিয় দর্শক, ঠিক কী কারণে এরকম আক্রমণ হয়েছিল আমরা বিস্তারিত দেখব আজকের নিউজে। এর সাথে আরও একটি ভিডিও দেখবেন, সেটি হলো খোদ আমেরিকায় ইসরায়েলের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। প্রিয় দর্শক, কেন এই নিষেধাজ্ঞা? এবং আমরা জানি ইসরায়েল এবং আমেরিকার মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু হঠাৎ করে এমন টুটি চেপে ধরলো কেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহুকে কেন এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হচ্ছে? প্রিয় দর্শক, আজকের নিউজটি দেখলেই আমরা সেটা জেনে যাব। এরপরের যে ভিডিওটি দেখবেন সেটি হলো, আমরা জানি 2024-এর যে ভোটটা হয়েছে সেটা ডামি নির্বাচন। এই নির্বাচন সম্পর্কে গোলাম মাওলা রনি আরও কিছু বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আর দেরি করবো না, চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো। আমি সকাল থেকে আমি দেখতেছি সে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এবং আমি একজন বাংলাদেশ আওয়ামী উলামা লীগ কেন্দ্রীয় পাঠাগার বিষয় সম্পাদক। আমি সে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সে অপপ্রচার চালাবে আমার সুখের সামনে আমি মানতে পারি না। তার কি গণতান্ত্রিক অধিকার নাই? না, আছে, যুক্তি এবং অযুক্তি, সে অযুক্তি চালাইছে। সে মাননীয় প্রধানমন্ত্রী গালাগালি করতেছে, আমলিকে গালাগালি করতেছে, এবং আমি একজন আদর্শ কর্মী হিসেবে আমি সে গালাগালিকে আমি পছন্দ করতে পারি নাই। পণ্য বর্জন করলে আওয়ামী লীগের কি আওয়ামী লীগের সমস্যা না। আচ্ছা, ভারতের ফোনে কি দোষ করছে? ভারতের ফোনে বাংলাদেশ ইউজ করলে কি সমস্যা, কি দোষ করছে? না, কোনো সমস্যা না, আমি মনে হয় সমস্যা না এটা। আমি একজন নাহান্দাল, আমি একজন আওয়ামী লীগের আদর্শ কর্মী হিসেবে আমি মনে করি আওয়ামী লীগের ইন্ডিয়ার ফোন বাংলাদেশে ইউজ করলে কোনো সমস্যা হবে না। আপনি কি জানেন যে ডলারের দাম কমছে? কেন কমছে জানেন কি? এগুলি কমছে, বাড়তে পারে, কমতে পারে, এটা হলো সরকারের এখতিয়ার। রুপির দাম দরপত্র জানেন, এটা একসময় কমতে পারে, বাড়তেও পারে। আমাদের একজন বাংলাদেশী নাগরিক হিসেবে তার কি গণতন্ত্র অধিকার আছে। সে আওয়ামী লীগকে বলতে পারে না, এবং যে মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারে না। কি বলেছে? হ্যাঁ, গালাগালি করছে। আমি এটা প্রতিবাদ করছি, সে প্রতিবাদ করলে সে উত্তর মারে। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে সে আওয়ামী লীগ বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ধরনের ষড়যন্ত্র? এটা আমি দাঁড়া হয়েছি, আমার সামনে এসে প্রধানমন্ত্রীর গাইলায়, বঙ্গবন্ধুরের গাইলায়, এবং আমি বললাম তুমি কেন গাইলে, কেন এই কথা বললো, সে উত্তর মারে। এবার তারা লাস্টে গিয়ে তারা ধরছি, তুমি কেন গাইলে? আমি জানতে চাইছি যে উনি কি আওয়ামী লীগ কিনা? আপনারা তো বারবার জিজ্ঞেস করলাম যে ওনাকে জিজ্ঞেস করেন শেখ হাসিনাকে বকলে, বঙ্গবন্ধুকে বকলে অন্য সমস্যা কি? উনি কি জন্য এই লোকের সাথে খারাপ আচরণ করলো? ওনাকে আমি চিনি, ওনার বাড়ি হচ্ছে আপনার ওই যে গাজীপুর থাকে, গ্রামের বাড়ি সেখানে। তো উনি একজন খাস বিএনপিকে ভালোবাসে, বিএনপির দল করে উনি, সেই জন্যই যত বিএনপির প্রোগ্রাম ছিল যেখানে হয় সেখানে সে যায়। এবং বিএনপিরা ভারতের পণ্য বর্জন করছে দেখা একটা গেঞ্জি তাকে দিছিল, সে বিএনপি দল করে দেখে একটা গেঞ্জি সে পাইছে, সেই গেঞ্জি পরে সে আজকে রিফ্লেক্স ক্লাবে আসছিল প্রোগ্রাম করার জন্য। বিএনপি প্রোগ্রাম ছিল, করছে, যাওয়ার সময় তখন ওনাকে টাকা দিছে, খুশি হয়ে বকশিস। তো বকশিস পাই নেতাদের সামনে বলতেছে ভারতীয় বর্জন করেন, শেখ হাসিনা ভোট চোর, গতি ছাড়, এই মুহূর্তে এইসব বলতেছিল, গালিগালাজ করতেছিল। তো আমার কথা হলো যে ও একজন খাস বিএনপি সাপোর্ট করে, বিএনপি ভালোবাসে, ও যেটা বলুক ওটা ওর ব্যাপার, ওই লোকের তো কোনো কিছু আসে যায় না। ও একটা পাগল মানুষ, আমরা যতটুকু জানি, বেশি একটা কথাবার্তা ঠিক মতো বলতে পারে না। এমনিতেই দলটা খুব ভালোবাসে, দলটার প্রতি যে কোনো জায়গায় প্রোগ্রাম হয়, মিছিল আসে। ওই লোকটার সাথে উনি কি জন্য খারাপ ব্যবহার করলো? আমার প্রশ্ন হলো এটা। ও হাসিনারে বকুক, হাসিনা বাপের বকুক, মারে বকুক, 14 বছরের বকুক, ওর সমস্যাটা কি? ও কিন কারণে উনি খারাপ ব্যবহার করলো? তার আচরণটাকে আমরা যখন মনে করবো যে উনি যদি বলতে চান উনি সাংবাদিক,
উনি যার প্রশ্নটা নিলেন উনি সাংবাদিক না। এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন। নেতানিয়াহু নামের ওই ইউনিটটি ফিলিস্তিনের দখলীকৃত পশ্চিম তীরে মোতায়েন রয়েছে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইসরায়েলি সেনাবাহিনীর এই ইউনিটটি যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ সুবিধা পাবে না। এদিকে মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন কোনো উদ্যোগকে প্রতিরোধ করতে তার সরকার সর্বশক্তি দিয়ে লড়বে। প্রকৃতিতে মাঝে মাঝে কাকতালীয় কিছু ঘটনা ঘটে। কাকসে আদায়া বহু তাকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা কাক ইসরায়েলের পতাকাকে ঠোকরাইয়া ও যে পতাকা থেকে স্ট্যান্ড থেকে ফেলে দিচ্ছে। এইভাবে ইদানিং ভাইরাল কিন্তু এখন কার না। যাই হোক, তবে আজকে আপনাদের ভিন্ন একটা ঘটনা সাক্ষী করতে আসছি। ফিলিস্তিনের পতাকায় উষ্টা মারতে গেছিল একজন ইসরায়েলি নাগরিক। ভাব কি যে তোরারে গনি না, কিন্তু আসলে যেখানে দেখিবে ছাই উড়াইতে যাইও না তাই। আগের বক্তব্যটা কি ছিল? উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর এবার আমরা বলবো যেখানে দেখবে ছাই বা ফিলিস্তিনের পতাকা উড়াইতে যাইও না, কারণ লাথি দিলে ভাই ঠ্যাং ঠুং উড়ে যাইতে পারে তোমার জীবন। এমনই এক ভিন্ন রকম ঘটনা ঘটেছে। এই মুহূর্তে এই ব্যক্তি মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর, আপনারা জানেন যে এই অঞ্চলটাতে এই ইসরায়েলি সেটেলারদের খুব বেশি তাণ্ডব থাকে না। আমাদের বাংলাদেশও আছে বিভিন্ন এলাকায় সান্দাবাজ, জমি দখলকারী, ভূমি দখলকারী, ওইরকম এরাও কিন্তু ওইখানে গিয়া মানুষের বাড়িঘর উচ্ছেদ করে তাদেরকে জায়গা জমি দখলে নেয়। তেমনই একটা টিমের সদস্য হচ্ছে এই ব্যক্তি। ঘটনা হচ্ছে পশ্চিম তীরের মালাচেই হাসালুম চৌকির কাছে এই ঘটনাটা। এক প্রতিবেদনে ইসরায়েলি যে গণমাধ্যম আছে হারেটস, তারাই এই তথ্য দিয়েছে। ওই ঘটনার সময় কোনো একজন ব্যক্তি আবার একটা ভিডিও ধারণ করছে, আমরা তো এগুলো দিতে পারি না, গাইডলাইন আছে। পশ্চিম তীরে একটি রাস্তার কাছে খোলা স্থানে ফিলির একটা পতাকা উঠছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে অতি উৎসাহী হয়ে নেমে আসে এই সেটেলার বা ইসরায়েলি। পরে তিনি পতাকাটির পাশ দিয়ে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। আর লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মানে যারা এই মেশিনটারে সেট করছে এরা জানতো একটা ফাঁদ ফালাইছিল, এটা তো টোপ ছিল, যে তার মতন কিছু মানুষ আছে নিশ্চয়ই এরকম পতাকাটাকে নিয়ে লাড়াচাড়া করে। তো অতি বুদ্ধি করে কোনো একজন সাহসী গেরিলা সৈনিক এই ফিলিস্তিনের পতাকাটার নিচে দিয়া যে কোনো সিস্টেম একটা ককটেল বা বিস্ফোরক কোনো কিছু রাখছে, যেটাতে লাথি মারবো, দড়িটা টান পড়বো, মুখটা লাগাবো, ভ্রাস, ঠিক ওইটাই ঘটছে। লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমাটার বিস্ফোরণ ঘটে, আর তাতে আহত হয়েছে এই ব্যক্তি। ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করছে ইসরায়েলি গণমাধ্যম। অনেকেই ইসরায়েলের এই নাগরিকের সমালোচনা করে সমালোচনা করছেন ইসরায়েলিরাই, যে তোর কাজ কি বাবা। আর আমরা যে দেখি যে এই মুহূর্তে আমাদের পশ্চিম তীর বলেন বা ওই যে এই অঞ্চলগুলোতে বলেন, বেশ কয়েকটা অলিগার্ডসদের, ইরানি অলিগার্ডস, আমাদের বীরদের বেশ কিছু টিম কিন্তু অ্যাক্টিভ। কারণ এরকম নিশ্চয়ই আর আগেও হয়েছে যে হয়তো পতাকা দেখছে আইসার ছিঁড়া ফালাই দিচ্ছে, বাংলাদেশে যেমন পোস্টার ফালাই দেয়। তো এবার করছে কি যে পতাকাতে লাথি মারবা, এটা অটোমেটিক তোমাকে উড়াই দেবে। এদের কি পরিমাণ অন্যায় অত্যাচার ওই অঞ্চলগুলোতে চলে দেখেন। তো এই পশ্চিম তীরে আবার পশ্চিমাদের একটা সুনজর আছে, ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে এখানে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। আর প্রথমবারের মতন ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তো কিছু কিছু ফাফের সাজা নগদে পাইতে হয়। আর দিবিনি, এই একটা ঠ্যাং উইরা গেছে না, আর দেখবেন কেউ পতাকার আশেপাশে দিয়েও যাবে না, কারণ ওই যে চুন খাইয়া গাল পড়ছে দই দেখলো চুনি মনে হবে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বিস্ময়কর রাজনৈতিক দল, এবং এই দলটি যে ইতিহাস তৈরি করেছে এবং এই দলটি যে কর্মকাণ্ড করে চলেছে কিয়ামত পর্যন্ত, এই দলের যে কর্মকাণ্ড এই বাংলাদেশে আলোচিত, সমালোচিত, নিন্দিত এবং কারো কারো নিকট প্রশংসিত হতে থাকবে। বিশ্বাস করেন 2014 সনে যে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন যে এভাবে হতে পারে, কিংবা 2018 সনে যে একটা রাতের ভোট হতে পারে, এবং এইবার যে ডামি নির্বাচন হয়েছে, এরকম একটা ডামি নির্বাচন হতে পারে। যারা দুনিয়াতে খুব নামকরা স্বৈরশাসক আছেন এই মুহূর্তে, যারা ভোট করেন এবং ভোটের মধ্যে ইঞ্জিনিয়ারিং করে সুদীর্ঘকাল ধরে ক্ষমতায় আছেন, তাদের কাছে যদি এই ডামি নির্বাচন, রাতের ভোট এবং যাকে বলা হয় বিনা ভোট, এই ফর্মুলাগুলো দেওয়া হয়, বিশ্বাস করেন ফিট মারবে, মানে জাস্ট অজ্ঞান হয়ে পড়বে। এটা কি করে সম্ভব, যেখানে উগান্ডার মতো দেশে মানে শত চেষ্টা করেও সে 51% বেশি ভোট দেখাতে পারছে না। তো সেখানে বাংলাদেশে এইরকম একটা নির্বাচন হয়ে যাচ্ছে যেখানে কোনো কিছু নেই, কনক্রিট কোনো কিছু বলা যাচ্ছে না। তো যা হোক, এখন এই যে নির্বাচন নিয়ে আমরা অনেক রাজনৈতিকরা বিভিন্ন কথা বলেছি, আমেরিকা এটা করবে ওটা করবে, এগুলো আসলে জনগণকে উজ্জীবিত রাখার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখার জন্য এটা বলেছি। কিন্তু বিপরীতে দুটো ওয়ে, অর্থাৎ নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে কেবলই মাত্র বিদেশি শক্তি তাদের হস্তক্ষেপের কারণে নির্বাচন হবে না, এরকম আমরা যারা প্রেডিক্ট করেছি বা বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি, তাদের মন্তব্য ছিল। কিন্তু আমরা কেউ, মানে কোনো ইউটিউবার বা কোনো টকশোয়ের বক্তা কিংবা কোনো লেখক একেবারে বলেনি যে বিএনপি বা জামাত তাদের এত রাজনৈতিক শক্তি হয়ে গিয়েছে, সেই রাজনৈতিক শক্তি দিয়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করে ক্ষমতাচ্যুত করতে পারে। এখানে রাজনৈতিক দলগুলো সহায়ক শক্তি, জনসমর্থন সহায়ক শক্তি, জনগণের অ্যাঙ্গার এটাও সহায়ক শক্তি। আর বিপরীত দিকে বন্দুকের নল, গুলি, লাঠি, বাঁশি,
মামলা মোকদ্দমা হামলা গুম জেল জুলুম হুলিয়া এই সমস্ত মানে এতটা ইফেক্টিভ, বিশ্বাস করেন যে এগুলোর বিরুদ্ধে সেই মহাভারতের যুগে কিংবা সত্য যুগে এমনকি খুলাফায়ে রাশেদিনের যুগেও কোনো ঝাড়ফুঁক কাজে আসেনি। যারা রাজনৈতিকভাবে আমরা বিশ্লেষণ করেছি আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে বিকল্প মানে এখানে এই হতে পারে। তো সেখানে স্থানীয় রাজনৈতিক শক্তি তার সঙ্গে বিদেশি শক্তি সমন্বয় হলে সরকার নির্বাচন করতে পারবে না। কিন্তু বিদেশি শক্তি যদি বেইমানি করে কিংবা বিদেশি শক্তিতে বেইমানি করলো না, দেশি শক্তির যারা এজেন্ট রয়েছে তারা যদি বেইমানি করে, অনেকেও দেখেন না মির্জাফর বানানো হয়েছে, অনেকে রায়দুল্লাহ বানানো হয়েছে, ইয়ারলতিফ বানানো হয়েছে, তো তারা যদি বেইমানি করে তাহলে তো আলটিমেটলি সরকার নির্বাচনে যেতে পারবে না, মানে নির্বাচন করে ফেলবে। তো বিকল্পভাবে আমরা একথাও বলেছি যে যদি সরকার নির্বাচন করে ফেলে তাহলে সেই নির্বাচন 2014 সনের মতো হবে না, 18 সনের মতো হবে না। সে নির্বাচন হবে এমন অভিনব এবং এতটা পূর্ব পরিকল্পিত যে অতীতে যারা দামি নির্বাচনের কবলে পড়েছেন, অতীতে যারা বিনা ভোটে নির্বাচনের কবলে পড়েছেন, রাতের ভোটের কবলে পড়েছেন, তারা বলবেন যে এইবারে যা হলো তার চেয়ে অতীতেরগুলো ভালো ছিল এবং ঘটনা তাই ঘটেছে। এইবার যে দামি নির্বাচন হয়েছে সেই দামি নির্বাচনে আমি বলেছিলাম, অনেকগুলো টকশোতে বলেছিলাম, হাস্যরস করে বলেছিলাম যে এবার ফলাফল তৈরি করা থাকবে, তারপর 3 ধরনের রেজাল্ট শিট তৈরি করা হবে, আরও অনেক কিছু বলেছিলাম যেগুলো এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক, এখন সেটি কতটা বাস্তব কতটা সত্য তা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, একেবারে উন্মুক্ত রহস্য, যেটি যে কোনো লোক দেখতে পারে বুঝতে পারে। যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো তখন নির্বাচন কমিশনের সচিব হাই তুলছিলেন এবং তার সেই হাই তোলা অবস্থায় একটা বক্তব্য মুখ ফসকে বের হয়ে গেছিল। সেই বক্তব্যে তিনি বলে ফেলেছেন যে ফলাফল তো আমরা জানি, ফলাফল যা হবে এটা তো লিখাই আছে, বলাই আছে, এটা নিয়ে এত রাত পর্যন্ত জেগে থাকা কি দরকার, এনাফ। কিন্তু কী হয়েছে, এই কথা ভাইরাল হয়েছে, আমরা এটা নিয়ে সমালোচনা করেছি, কিন্তু যারা বগল বাজানোর তারা ঠিকই বগল বাজাচ্ছে। এর কারণ হলো মানুষ যখন অপকর্ম করতে করতে লজ্জা শরম হারিয়ে একদম বেহায় হয়ে যায়, তখন তার গালের উপর ঠাস করে দুটো চড় মেরে দিলেও সে বুঝতে পারে না যে তাকে কি আদর করে চড় দেওয়া হয়েছে নাকি ভালোবেসে চড় দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।